তুমি কি কখনো রাতে শুয়ে ভেবেছ যে এত পরিশ্রম করছি, এত পড়াশোনা করেছি, তারপরেও কেন জীবনটা সেভাবে এগোচ্ছে না যেভাবে চেয়েছিলাম? কেন মাস শেষে পকেট ফাঁকা হয়ে যায়? কেন মনে হয় আরেকটু বেশি পেলেই বোধহয় সব ঠিক হয়ে যেত? এই প্রশ্নগুলো শুধু তোমার না, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই একই প্রশ্নের সামনে দাঁড়িয়ে থাকে। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেশিরভাগ মানুষ একটা ভুল জায়গায় খোঁজে। তারা ভাবে সমস্যাটা জ্ঞানের, আরেকটু বেশি শিখলে, আরেকটু বেশি বুঝলে সব সমাধান হয়ে যাবে। কিন্তু সত্যিটা সম্পূর্ণ আলাদা। একটু চিন্তা করো, তুমি কি এমন কাউকে চেনো যে প্রচুর পড়াশোনা করেছে, ডিগ্রি আছে, ফাইন্যান্সের বই পড়েছে, কিন্তু তারপরেও সারা জীবন টাকার টানাটানিতে আছে? আর অন্যদিকে এমন কাউকে চেনো যে হয়তো বেশি পড়াশোনা করেনি, বড় কোনো ডিগ্রি নেই, কিন্তু ধীরে ধীরে সে নিজের একটা ছোট সাম্রাজ্য তৈরি করে ফেলেছে? এই পার্থক্যটা কোথায়? এই পার্থক্যটা হলো আচরণে, বিহেভিয়ারে। তুমি কতটা জানো সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু তুমি প্রতিদিন কিভাবে সিদ্ধান্ত নাও, কিভাবে নিজেকে সামলাও, কিভাবে ভয় আর লোভের মুখে দাঁড়িয়ে থাকো, সেটাই তোমার আর্থিক জীবন নির্ধারণ করে। মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে ভাবে ফাইন্যান্স একটা গণিতের সমস্যা, সঠিক ফর্মুলা জানলেই হবে। কিন্তু না, ফাইন্যান্স আসলে একটা মনোবিজ্ঞানের খেলা। তুমি যখন মার্কেট ক্র্যাশ করতে দেখো, তখন কি হয় তোমার ভেতরে? বুক কাঁপে, হাত ঠান্ডা হয়ে যায়, মাথায় একটাই চিন্তা আসে, বের হয়ে যাই, আর দেরি করলে সব শেষ হয়ে যাবে। আর যখন মার্কেট উপরে যায়, তখন মনে হয় আরেকটু থাকলেই হয়, আরেকটু বেশি পাবো। এই দুটো অনুভূতি, ভয় আর লোভ, এই দুটোই বেশিরভাগ মানুষের আর্থিক জীবন ধ্বংস করে দেয়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, যত বেশি বুদ্ধিমান মানুষ, তত বেশি সে এই ফাঁদে পড়ে, কারণ সে যুক্তি দিয়ে তার ভুল সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারে। ধরো দুজন মানুষের কথা। প্রথমজন অনেক মেধাবী, সে শেয়ার মার্কেট নিয়ে গভীরভাবে পড়াশোনা করেছে। সে জানে কোন স্টক কখন কিনতে হয়, কোন ইন্ডিকেটর দেখতে হয়, কোন সেক্টরে এখন সুযোগ আছে। কিন্তু সমস্যা হলো সে ইম্পালসিভ। আজ মনে হয় এই স্টক দারুণ, কাল মনে হয় না, আসলে ওটাই ভালো ছিল। বন্ধু কিছু একটা বলল, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত বদলে ফেলে। একটু লস হলেই প্যানিক করে সব বেচে দেয়। লাইফস্টাইল মেনটেন করতে গিয়ে যা উপার্জন করে তার বেশিরভাগ খরচ হয়ে যায়। এই মানুষটা জানে অনেক কিছু, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। অন্যদিকে দ্বিতীয় মানুষটা একদম সাধারণ। সে হয়তো বিস্তারিত ফাইন্যান্স বোঝে না, কিন্তু তার একটা সিম্পল নিয়ম আছে। প্রতি মাসে যা আয় করে তার একটা অংশ আলাদা রেখে দেয়, খরচ নিয়ন্ত্রণে রাখে, দীর্ঘমেয়াদী চিন্তা করে। কেউ যখন গরম টিপস দেয় সে শোনে, কিন্তু ঝাঁপ দেয় না। মার্কেট পড়লে সে ঘুমায়, মার্কেট উঠলেও সে ঘুমায়, কারণ সে তার পরিকল্পনায় বিশ্বাস রাখে। এই দুজনের মধ্যে দীর্ঘমেয়াদী কে এগিয়ে যাবে? প্রায় সব সময়ই দ্বিতীয়জন। কারণটা খুব স্পষ্ট। টাকা বানানো একটা জ্ঞানের খেলা নয়, এটা একটা আচরণের খেলা। তুমি কতটা জানো সেটা শুরু করতে সাহায্য করে, কিন্তু তুমি কিভাবে আচরণ করো, কিভাবে নিজেকে সামলাও, কিভাবে ধৈর্য ধরো, সেটাই ঠিক করে তুমি শেষ পর্যন্ত কোথায় পৌঁছাবে। সবচেয়ে বড় আর্থিক দক্ষতা হলো আত্মনিয়ন্ত্রণ। তুমি কতটা উপার্জন করো সেটা না, তুমি কতটা ধরে রাখতে পারো সেটাই আসল। এবার একটু ভিন্ন কথায় আসা যাক। তুমি কি কখনো কাউকে দেখে ভেবেছ যে এই মানুষটা এত বোকার মতো টাকা খরচ করছে কেন? লটারিতে টাকা ঢালছে, অপ্রয়োজনীয় জিনিস কিনছে, বা উল্টো দিকে দেখেছ কেউ একটা পয়সাও খরচ করতে রাজি না। কোনো ইনভেস্টমেন্ট নেই, কোনো রিস্ক নেই, সব টাকা বালিশের নিচে। তখন আমরা মনে মনে বলি, এই মানুষটা পাগল নাকি? কিন্তু সত্যিটা হলো, কেউ পাগল না। প্রত্যেক মানুষ তার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে টাকাকে বোঝে। তুমি যে পৃথিবী দেখেছ, সে পৃথিবী অন্য কেউ ঠিক সেভাবে দেখেনি। একজন মানুষ যদি ছোটবেলায় চরম দারিদ্র্যের মধ্যে বড় হয়, তার কাছে টাকা মানে বেঁচে থাকার হাতিয়ার। সেই মানুষ যখন লটারির টিকিট কেনে, তোমার কাছে সেটা বোকামি মনে হয়, কিন্তু তার কাছে সেটা হয়তো একটা স্বপ্ন, একটা আশা, এই জীবনে একবার হলেও বড় কিছু হওয়ার সুযোগ। অন্যদিকে যে মানুষ সারা জীবন সচ্ছল পরিবারে বড় হয়েছে, সে লটারি কেনাকে শুধুই অর্থের অপচয় মনে করে। একই কাজ, কিন্তু দুজনের কাছে দুটো সম্পূর্ণ আলাদা অর্থ বহন করে। তাই যখন তুমি কাউকে দেখো সে তোমার মতে ভুল করছে, একটু থামো, একটু ভাবো, তার জায়গায় যদি আমি থাকতাম, আমার অভিজ্ঞতা যদি তার মতো হতো, তাহলে আমি কি আলাদা কিছু করতাম?
এই বোঝাপড়াটা তোমাকে দুটো জিনিস দেবে। অন্যদের বিচার করা কমবে আর নিজের সিদ্ধান্তগুলো আরও স্পষ্টভাবে বুঝতে পারবে। কারণ আমরা সবাই সীমিত অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নিই। আমরা পুরো পৃথিবী দেখি না, শুধু নিজের ছোট্ট একটা কোণ দেখি, আর সেই কোণের আলোতেই আমরা সবকিছু বিচার করি। মানুষের আর্থিক সিদ্ধান্ত কখনো শুধু যুক্তি দিয়ে হয় না, এটা হয় আবেগ আর অভিজ্ঞতার মিশ্রণে। তাই কেউ পাগল না, কেউ বোকা না, সবাই তার নিজের গল্প অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছে। তুমি যদি এটা বুঝতে পারো, তাহলে তুমি শুধু ভালো বিনিয়োগকারী না, একজন ভালো মানুষও হয়ে উঠবে। এবার আসা যাক সাফল্যের গল্প নিয়ে। তুমি কি কখনো কারো সাফল্য দেখে ভেবেছ, আমিও এভাবে করব, আমিও একই রেজাল্ট পাব? এই চিন্তাটা খুবই স্বাভাবিক, কিন্তু এখানে একটা বড় ফাঁদ লুকিয়ে আছে। সব সাফল্যের গল্প কপি করা যায় না। কেন? কারণ সাফল্য শুধু পরিশ্রমের ফল না। সাফল্যের পেছনে থাকে দুটো অদৃশ্য উপাদান, ভাগ্য আর ঝুঁকি। দুজন মানুষ একই পরিশ্রম করছে, একই পরিকল্পনা অনুসরণ করছে, কিন্তু একজন সফল হচ্ছে, আরেকজন হচ্ছে না। কেন? হয়তো একজন সঠিক সময় সঠিক জায়গায় ছিল, হয়তো বাজার তার পক্ষে গেছে, হয়তো একটা ছোট্ট সুযোগ তার জীবন বদলে দিয়েছে। এটাই ভাগ্য, আর এই ভাগ্যের কথা কেউ বলে না। ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে তুমি দেখবে 1 বছরে কোটিপতি হয়ে গেছি, এই কৌশল অনুসরণ করো, জীবন বদলে যাবে। কিন্তু তারা কি বলে কতজন একই কৌশল অনুসরণ করে ব্যর্থ হয়েছে? কতটা ভাগ্য তাদের পক্ষে কাজ করেছে? না, এসব কেউ বলে না, কারণ ব্যর্থতার গল্প ভাইরাল হয় না, সাফল্যের গল্পই দেখা যায়। আর আমরা সেই আংশিক চিত্র দেখে সম্পূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলি। এটাই সবচেয়ে বিপজ্জনক ফাঁদ। আমরা সাফল্য দেখি, কিন্তু ঝুঁকি দেখি না। আমরা ফলাফল দেখি, কিন্তু সুযোগের এলোমেলো ভূমিকাটা দেখি না। তাই যদি তুমি কারো সাফল্য অনুসরণ করতে চাও, একটা প্রশ্ন অবশ্যই করো, এই সাফল্যের পেছনে কতটা দক্ষতা আর কতটা ভাগ্য ছিল? আর আরেকটা সত্যি কথা, ব্যর্থতা মানেই তুমি অযোগ্য না। অনেক সময় তুমি শুধু দুর্ভাগ্যা ছিলে। একজন মানুষ হয়তো সব ঠিকঠাক করেছিল, তারপরও ব্যর্থ হয়েছে। কারণ জীবন সবসময় নেয় না। অন্ধভাবে কাউকে কপি করো না, নিজের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নাও, ঝুঁকি নিয়ন্ত্রণ করতে শেখো, আর মেনে নাও যে সব কিছু তোমার নিয়ন্ত্রণে নেই। এবার একটা প্রশ্ন করো নিজেকে, কত টাকা হলে তুমি সত্যিই সুখী হবে? তুমি হয়তো একটা নির্দিষ্ট সংখ্যা বলবে, কিন্তু সত্যিটা হলো, যখন তুমি সেই সংখ্যায় পৌঁছবে, তোমার মন আবার নতুন একটা লক্ষ্য ঠিক করবে। আরও বেশি, আরও ভালো, আরও বড়। এই যে শেষ না হওয়া চাওয়ার নাম হলো নেভার এনাফ। আর এটাই একটা নীরব বিপদ। সমস্যা কোথায়? যখন যথেষ্ট কতটুকু সেটা সংজ্ঞায়িত করার নেই, তখন লোভ ধীরে ধীরে তোমার জীবন নিয়ন্ত্রণ করতে শুরু করে। ধরো, একজন মানুষ ইতিমধ্যে আর্থিকভাবে নিরাপদ, কিন্তু সে ভাবে আরেকটু ঝুঁকি নিলে আরও বেশি লাভ হবে। সে উচ্চ ঝুঁকির জায়গায় বিনিয়োগ করে, হয়তো সব অর্থ একটাই সুযোগে ঢেলে দেয়। কেন? কারণ তার কাছে যথেষ্ট বলে কিছু নেই। আর এখানেই সর্বনাশ শুরু হয়। ইতিহাসে অনেক বড় বড় সফল মানুষ, যারা হাজার কোটি টাকার মালিক ছিল, শুধু আরও বেশি চাওয়ার কারণে সব হারিয়েছে। একটা গুরুত্বপূর্ণ সত্য, টাকা তোমাকে সুখ দিতে পারে, কিন্তু সীমাহীন টাকা সুখ বাড়ায় না। একটা পর্যায়ের পর বেশি টাকা মানে বেশি চাপ, বেশি ঝুঁকি, বেশি দায়িত্ব। তাহলে সমাধান কি? তোমাকে নিজের যথেষ্ট সংজ্ঞায়িত করতে হবে। কত টাকা হলে তুমি শান্তিতে থাকতে পারবে? কত আয় হলে তুমি সন্তুষ্ট? কতটা ঝুঁকি নেওয়া তোমার জন্য গ্রহণযোগ্য? যখন তুমি এটা স্পষ্ট করে ফেলবে, তখন তুমি অপ্রয়োজনীয় ঝুঁকি নেবে না, অন্যদের সাথে তুলনা করবে না, নিজের জীবন নিজের শর্তে বাঁচাতে পারবে। আমার যা আছে তা যথেষ্ট, আমার আরও দরকার নেই, এই মানসিকতাটাই সবচেয়ে শক্তিশালী। কারণ আরেকটু বেশি পেলে ভালো হতো, এই চিন্তাটা কখনো শেষ হয় না। তুমি যদি যথেষ্ট সংজ্ঞায়িত না করো, তাহলে তুমি কখনো যথেষ্ট পাবে না। এবার একটু অন্য একটা বিষয়ে আসা যাক। ধনী হওয়ার সবচেয়ে শক্তিশালী রহস্য কি? এটা বেশি আয় না, অসাধারণ প্রতিভাও না, এমনকি ভাগ্যও না। আসল রহস্য হলো চক্রবৃদ্ধি, কম্পাউন্ডিং। ধরো তুমি প্রতিদিন মাত্র 50 টাকা বা 100 টাকা সরিয়ে রাখছ। শুনতে একদম তুচ্ছ লাগছে, কিন্তু এখানে একটা জাদু লুকিয়ে আছে। সময়ের সাথে সাথে এই ছোট্ট পরিমাণটাই বিশাল হয়ে যায়।
কম্পাউন্ডিং মানে হলো তোমার টাকা বাড়ে, তারপর সেই বৃদ্ধিটাও বাড়ে, তারপর আবার সেই বৃদ্ধির ওপর বৃদ্ধি হয়, মানে বৃদ্ধির ওপর বৃদ্ধি। ধরো তুমি 1000 টাকা বিনিয়োগ করলে, এটা হয়ে গেল 1100 টাকা। পরের বার সুদ শুধু 1000 টাকার ওপর না, 1100 টাকার ওপর আসবে। এভাবেই স্নোবল এফেক্ট তৈরি হয়। গুরুত্বপূর্ণ সত্য হল, কম্পাউন্ডিং দ্রুত না, কিন্তু অদম্য। শুরুর দিকে বৃদ্ধি খুব ধীর মনে হবে, তুমি ভাববে এতে কিছু হবে না, কিন্তু দীর্ঘমেয়াদে এটা বিস্ফোরণ ঘটায়। তাই বলা হয়, ধারাবাহিকতা গতির চেয়ে বড়। তুমি যদি একদিনে বড় কিছু করতে চাও, ঝুঁকি নেবে, ভুল করবে। কিন্তু তুমি যদি প্রতিদিন একটু একটু করে করতে পারো, তুমি প্রায় নিশ্চিতভাবে সাফল্যের দিকে যাবে। ছোট কাজ প্রতিদিন করলে বিশাল ফলাফল তৈরি হয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল সময়। সময়ই কম্পাউন্ডিংয়ের ইঞ্জিন। তুমি যত বেশি সময় দেবে, তত বেশি শক্তিশালী হবে ফলাফল। তাই যত তাড়াতাড়ি শুরু করবে, তত কম পরিশ্রমে বড় ফলাফল পাবে। আর যদি দেরি করো, তখন বেশি পরিশ্রম, বেশি অর্থ, বেশি ঝুঁকি নিতে হবে। দুজন মানুষ আছে, একজন কম বয়সে শুরু করল ছোট পরিমাণ দিয়ে, আরেকজন দেরিতে শুরু করল বড় পরিমাণ দিয়ে। বেশিরভাগ ক্ষেত্রে আগে শুরু করা মানুষটাই জিতবে। কম্পাউন্ডিং বিরক্তিকর মনে হতে পারে, কিন্তু এটাই সম্পদ তৈরির সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এই প্রসঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্যের কথা বলা দরকার। ধনী হওয়া আর ধনী থাকা সম্পূর্ণ আলাদা দুটো দক্ষতা। অনেক মানুষ জীবনে একবার ধনী হয়, কিন্তু খুব কম মানুষ সেই সম্পদ ধরে রাখতে পারে। শুনতে অদ্ভুত লাগলেও ধনী হওয়া অনেক সময় সহজ, কিন্তু ধনী থাকা অনেক কঠিন। ধনী হতে গেলে লাগে ঝুঁকি নেওয়ার সাহস, কিন্তু ধনী থাকতে গেলে লাগে ঝুঁকি নিয়ন্ত্রণ করার ক্ষমতা। ধরো একজন মানুষ ব্যবসা করে বা বিনিয়োগ করে অনেক টাকা বানিয়ে ফেলল। এখন তার সামনে দুটো পথ। সে ভাবতে পারে, আমি প্রতিভাবান, আরও বড় ঝুঁকি নিই। অথবা সে ভাবতে পারে, আমি হয়তো ভাগ্যবানও ছিলাম, সতর্ক থাকা দরকার। প্রথম মানসিকতা কি করে? অতি আত্মবিশ্বাস, বড় ঝুঁকি, একসময় বিশাল ক্ষতি। দ্বিতীয় মানসিকতা কি করে? সম্পদ রক্ষা করে, ধীরে ধীরে বাড়ে, দীর্ঘমেয়াদে সফল হয়। এটাই পার্থক্য। ধনী থাকতে গেলে কি লাগে? প্রথমত, নম্রতা। তুমি যতই সফল হও, তোমাকে স্বীকার করতে হবে যে আমি সব জানি না, আমি ভুল করতে পারি, ভাগ্য আমার সাফল্যে ভূমিকা রেখেছে। যখন তুমি নম্র থাকো, অতি আত্মবিশ্বাসে ভোগো না, অপ্রয়োজনীয় ঝুঁকি নাও না। দ্বিতীয়ত, সুস্থ ভয়। এটা নেতিবাচক নয়, এটা তোমাকে রক্ষা করে। যখন তুমি একটু ভয় রাখো, তুমি বিকল্প পথ রাখো, ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলো, ভবিষ্যৎ নিয়ে ভাবো। তৃতীয়ত, শৃঙ্খলা। নিয়মিত সঞ্চয়, নিয়ন্ত্রিত খরচ, ধারাবাহিক বিনিয়োগ। ধনী থাকা চমকপ্রদ নয়, এটা বিরক্তিকর, কিন্তু বিরক্তিকর অভ্যাসগুলোই দীর্ঘমেয়াদে সম্পদ তৈরি করে। এবার আসা যাক আসল সম্পদের কথায়। আসল ধনী কে? যার কাছে কোটি কোটি টাকা আছে, নাকি যে নিজের জীবন নিজের মতো করে বাঁচতে পারে? আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, বেশি টাকা মানে বেশি সুখ, কিন্তু বাস্তবতা একটু আলাদা। টাকা নিজের সুখ না, টাকা তোমাকে স্বাধীনতা দেয়, আর এই স্বাধীনতাটাই আসল সম্পদ। ধরো একজন মানুষের অনেক টাকা আছে, কিন্তু সে সারা দিন এমন কাজ করছে যা সে পছন্দ করে না। সে নিজের সময় নিয়ন্ত্রণ করতে পারে না। সে কি সত্যিই সুখী? অন্যদিকে একজন মানুষ হয়তো খুব বেশি ধনী না, কিন্তু সে নিজের সময় নিজের মতো ব্যবহার করতে পারে। সে নিজের পছন্দের কাজ করে, সে নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেয়। সে কি বেশি মুক্ত না? এখানেই আসল পার্থক্য। টাকা তোমাকে বিকল্প দেয়, বিকল্প তোমাকে স্বাধীনতা দেয়। স্বাধীনতা মানে তুমি কখন কাজ করবে, কি কাজ করবে, কার সাথে সময় কাটাবে, কোথায় থাকবে, এই নিয়ন্ত্রণটাই হলো অর্থের সবচেয়ে বড় মূল্য। সমস্যা হলো, অনেক মানুষ টাকা উপার্জন করতে গিয়ে নিজের স্বাধীনতাটাই হারিয়ে ফেলে। তারা ভাবে, আরেকটু বেশি টাকা হলে আমি মুক্ত হব। কিন্তু তারা এমন জীবনযাত্রা তৈরি করে যেখানে তাদের আরও বেশি কাজ করতে হয়, আরও বেশি চাপ নিতে হয়। ফলে তারা টাকার দাস হয়ে যায়।
সম্পদ মানে শুধু ব্যাংক ব্যালেন্স না, সম্পদ মানে সময়ের নিয়ন্ত্রণ। তুমি যদি নিজের সময় নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে তোমার কাছে যত টাকাই থাকুক তুমি পুরোপুরি মুক্ত না। তাই এমনভাবে অর্থ পরিচালনা করো যাতে ভবিষ্যতে তুমি পছন্দের সুযোগ পেতে পারো। এমন জীবন তৈরি করো যেখানে তুমি না বলতে পারো, কারণ না বলার সক্ষমতাই চূড়ান্ত স্বাধীনতা। এবার আসা যাক একটা বড় ভুল ধারণার কথায়। তুমি কি কখনো রাস্তায় দামি গাড়ি দেখে ভেবেছ ওই মানুষটা নিশ্চয়ই অনেক ধনী? আমরা প্রায়ই এভাবে বিচার করি। বড় বাড়ি, বিলাসবহুল গাড়ি, ব্র্যান্ডের পোশাক মানেই সম্পদ। কিন্তু সত্যিটা একটু ভিন্ন। তুমি যা দেখছ সেটা সম্পদ না। আসল সম্পদ হলো যা তুমি দেখতে পাও না। ধরো একজন মানুষ 50 লাখ টাকার গাড়ি কিনেছে। তুমি দেখলে ভাববে কি ধনী, কিন্তু তুমি কি জানো সে হয়তো তার সঞ্চয়ের বড় অংশ খরচ করে ফেলেছে, হয়তো ঋণ নিয়ে কিনেছে, হয়তো তার কাছে আর বেশি অর্থ নেই। অন্যদিকে আরেকজন মানুষ আছে, সে সাদামাটা জীবনযাপন করে, কোনো দেখানো নেই, কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চয় আছে, বিনিয়োগ বাড়ছে, সে আর্থিকভাবে নিরাপদ। এখন বলো, আসল ধনী কে? খরচ করলে ধনী দেখায়, সঞ্চয় করলে সত্যি ধনী হওয়া যায়। আমরা যা দেখি, গাড়ি, বাড়ি, দামি ঘড়ি, এগুলো দৃশ্যমান। কিন্তু যা আমরা দেখি না, সঞ্চয়, বিনিয়োগ, আর্থিক নিরাপত্তা, এগুলোই আসল সম্পদ। সম্পদ লুকানো, সম্পদ নীরব। সমস্যা হলো মানুষ প্রভাবিত করতে গিয়ে নিজের ভবিষ্যৎ বিসর্জন দেয়। তারা ভাবে মানুষ আমাকে ধনী ভাবুক, কিন্তু তারা ভুলে যায় যে সত্যিই ধনী হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। কম দেখাও, বেশি তৈরি করো। কম খরচ করো, বেশি সঞ্চয় করো। স্বল্পমেয়াদী প্রভাব না, দীর্ঘমেয়াদী নিরাপত্তায় মনোযোগ দাও। আরও একটু গভীরে যাই। অনেক মানুষ বেশি আয় করেও ধনী হতে পারে না, আর অনেক মানুষ কম আয় করেও ধীরে ধীরে সম্পদ তৈরি করে ফেলে। কেন এমন হয়? কারণ শুধু আয় বাড়ানোই আসল না। আসল বিষয় হলো তুমি কতটা সঞ্চয় করছো। অনেক মানুষ ভাবে বেশি উপার্জন করলে স্বয়ংক্রিয়ভাবে ধনী হয়ে যাব, কিন্তু বাস্তবতা হলো বেশি উপার্জন করলেও যদি সব খরচ করে ফেলো, তাহলে সম্পদ তৈরি হবে না। একটা প্রচলিত সূত্র আছে, আয় বিয়োগ খরচ সমান সঞ্চয়। এই চিন্তাটা বিভ্রান্তিকর, কারণ এটা বলে দেয় আয় বেশি হলে সঞ্চয় স্বয়ংক্রিয়ভাবে হবে, কিন্তু বাস্তবে অনেক মানুষ বেশি আয় করেও শূন্য সঞ্চয় করে ফেলে। সঠিক মানসিকতা হলো আয় বিয়োগ সঞ্চয় সমান খরচ। মানে তুমি আগে ঠিক করবে কতটা সঞ্চয় করবে, তারপর বাকি টাকা খরচ করবে। এটাই সবচেয়ে শক্তিশালী আর্থিক অভ্যাস। ধরো তোমার আয় 10,000 টাকা। ভুল মানসিকতায় তুমি আগে খরচ করছো, তারপর যা থাকে সেটা সঞ্চয় করছো। সঠিক মানসিকতায় তুমি আগে 2,000 টাকা সঞ্চয় করছো, তারপর 8,000 টাকা খরচ করছো। পার্থক্য কোথায়? প্রথম ক্ষেত্রে তুমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো, দ্বিতীয় ক্ষেত্রে তুমি নিয়ন্ত্রণ ধরে রাখো। ধনী মানুষরা আয় দিয়ে নিয়ন্ত্রণ করে না, তারা সঞ্চয় দিয়ে নিয়ন্ত্রণ করে। কারণ খরচ সবসময় আবেগপ্রবণ, কিন্তু সঞ্চয় হলো উদ্দেশ্যমূলক। তুমি যত বেশি জীবনমান উন্নত করবে, তত বেশি ঝুঁকি আছে সব টাকা শেষ হয়ে যাওয়ার। বেশি উপার্জন তোমাকে রক্ষা করে না, বেশি সঞ্চয় তোমাকে রক্ষা করে। এবার আসা যাক একটা খুব দরকারি বিষয়। তুমি কি সব সময় নিখুঁত সিদ্ধান্ত নিতে চাও, যেখানে কোনো ভুল থাকবে না, কোনো ঝুঁকি থাকবে না? কিন্তু একটা সত্যি আছে, নিখুঁত সিদ্ধান্ত নিতে গিয়েই বেশিরভাগ মানুষ জীবনে হারিয়ে যায়। আমরা ছোটবেলা থেকে শিখি সঠিক সিদ্ধান্ত নাও, ভুল করো না, যুক্তিসঙ্গত হও। কিন্তু অর্থ আর বিনিয়োগের দুনিয়ায় সবসময় পুরোপুরি যুক্তিসঙ্গত হওয়া সবচেয়ে ভালো না। কারণ যুক্তিসঙ্গত সিদ্ধান্ত মানে কি? গাণিতিকভাবে নিখুঁত একটি সিদ্ধান্ত, যেখানে ঝুঁকি প্রতিদান হিসেব করে সেরা ফলাফল বের করা হয়। শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবতা আলাদা। মানুষ রোবট না, আমাদের ভয় আছে, উদ্বেগ আছে, অহংকার আছে, চাপ আছে। যুক্তিসঙ্গত হওয়ার চেয়ে যুক্তিযুক্ত হওয়া ভালো। যুক্তিযুক্ত সিদ্ধান্ত মানে এমন সিদ্ধান্ত যেটা হয়তো গাণিতিকভাবে নিখুঁত না, কিন্তু তুমি মানসিকভাবে দীর্ঘমেয়াদে ধরে রাখতে পারবে। কারণ বিনিয়োগে সাফল্য আসে সেরা সিদ্ধান্ত থেকে না, ধারাবাহিক সিদ্ধান্ত থেকে। ধরো দুজন মানুষ বিনিয়োগ করছে, একজন পুরোপুরি যুক্তিসঙ্গত, সব টাকা উচ্চ ঝুঁকির সম্পদে বিনিয়োগ করে, কারণ হিসেব অনুযায়ী প্রতিদান বেশি, কিন্তু বাজার একটু নামলেই প্যানিক করে বিক্রি করে দেয়। অন্যজন যুক্তিযুক্ত, সে একটু নিরাপদ আর একটু ঝুঁকিপূর্ণ মিশিয়ে বিনিয়োগ করে। প্রতিদান হয়তো একটু কম, কিন্তু সে রাতে শান্তিতে ঘুমায়,
প্যানিক করে না, দীর্ঘমেয়াদে ধরে রাখে। শেষ পর্যন্ত কে জিতবে? দ্বিতীয়জন। সেরা পরিকল্পনা জেতে না, যে পরিকল্পনায় তুমি লেগে থাকতে পারো সেটাই জেতে। মানসিক শান্তি অতিরিক্ত মুনাফার চেয়ে বড়। দীর্ঘমেয়াদে টিকে থাকা স্বল্পমেয়াদী লাভের চেয়ে বড়। তাই পরের বার সিদ্ধান্ত নেওয়ার সময় ভাবো, এটা কি নিখুঁত? না, এটা কি আমি দীর্ঘমেয়াদে ধরে রাখতে পারবো? কারণ সাফল্য আসে চালাক হওয়া থেকে না, স্থির হওয়া থেকে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলি। তুমি কি মনে করো তোমার পরিকল্পনা কখনো ব্যর্থ হবে না? তুমি কি ভাবো তুমি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারো? সত্যিটা হলো, জীবনের সবচেয়ে বড় ঝুঁকি হলো তুমি ভাবছো কোনো ঝুঁকি নেই। আমরা সবাই ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করি, আয়, বিনিয়োগ, কেরিয়ার সবকিছু নিখুঁতভাবে সাজাতে চাই। কিন্তু একটা সমস্যা আছে, জীবন কখনো পূর্বাভাসযোগ্য না। চাকরি হঠাৎ চলে যেতে পারে, বাজার ধসে যেতে পারে, জরুরি পরিস্থিতি আসতে পারে, আর এই অপ্রত্যাশিত জিনিসগুলোই সবচেয়ে বেশি ক্ষতি করে। তাই তোমার পরিকল্পনায় ভুলের জায়গা রাখতে হবে, এমন জায়গা যেখানে ভুল হলেও তুমি টিকে থাকতে পারো। যার আয় 50,000, খরচ 50,000, কোনো সঞ্চয় নেই, কোনো বিকল্প নেই, একটা সমস্যা এলেই সব শেষ। অন্যদিকে যার আয় 50,000, খরচ 35,000, বাকিটা সঞ্চয়, জরুরি তহবিল আছে, তার কাছে ভুলের জায়গা আছে। জীবনে আঘাত এলেও সে টিকে থাকে। অনেক বিনিয়োগকারী সব টাকা একসাথে ঢেলে দেয়, একটা ভুল সিদ্ধান্ত, সব শেষ। কিন্তু চালাক বিনিয়োগকারী কি করে? ছোট ছোট অবস্থান নেয়, ঝুঁকি পরিচালনা করে, ক্ষতি হলেও টিকে থাকে। মূল শিক্ষা হলো, তোমাকে প্রতিবার সঠিক হতে হবে না, তোমাকে শুধু সম্পূর্ণ ধ্বংস এড়াতে হবে। টিকে থাকাটাই মুনাফার চেয়ে বড়। বিকল্প মানেই শক্তি, নিরাপত্তার মার্জিনই স্বাধীনতা। কারণ খেলায় টিকে থাকলেই তুমি জেতার সুযোগ পাবে। এবার একটু অন্য দিক থেকে ভাবা যাক। তুমি কি নিশ্চিত আজ তুমি যা চাও 5 বছর পরও তুমি সেটাই চাইবে? না, কারণ তুমি বদলাবে। আমরা যখন ভবিষ্যৎ পরিকল্পনা করি, আমরা ধরে নিই ভবিষ্যতের আমি আজকের আমির মতোই। কিন্তু এটা একটা বিভ্রাম। সময়ের সাথে সাথে তোমার লক্ষ্য বদলাবে, তোমার মানসিকতা বদলাবে, তোমার অগ্রাধিকার বদলাবে। আজ যেটা তোমার কাছে গুরুত্বপূর্ণ, কাল সেটা অর্থহীন লাগতে পারে। মানুষ ভাবে আমি এখন যে মানুষ, আমি অনেক বদলেছি, কিন্তু তারা ভাবে না আমি সামনে আরও বদলাবো। 5 বছর আগে তুমি যা চেয়েছিলে, এখন কি সেটা একই আছে? হয়তো আগে শুধু টাকা চেয়েছিলে, এখন শান্তি চাইছো। আগে ঝুঁকি নিতে চাইতে, এখন নিরাপত্তা খুঁজছো। এই পরিবর্তন স্বাভাবিক। আমরা স্বাভাবিকভাবেই নিজেদের অন্যের সাথে তুলনা করি। কে কত টাকা উপার্জন করছে, কে কত দ্রুত এগোচ্ছে, কে কত সফল। সমস্যা শুরু হয় এখান থেকেই। কারণ তুমি দেখছো অন্যের ফলাফল, কিন্তু তুমি জানো না তার ঝুঁকি, তার সংগ্রাম, তার পরিস্থিতি। তুমি ভিন্ন একটা খেলা খেলছো। তোমার জীবন, তোমার লক্ষ্য, তোমার ঝুঁকি সহনশীলতা সবকিছু আলাদা। ধরো একজন আক্রমণাত্মক বিনিয়োগকারী উচ্চ ঝুঁকি নিচ্ছে, বড় মুনাফা করছে। তুমি সেটা দেখে অনুপ্রাণিত হও, একই ঝুঁকি নিতে যাও। কিন্তু সমস্যা হলো তোমার মানসিকতা, তোমার পরিস্থিতি একই না। ফলাফল ক্ষতি। ইনস্টাগ্রাম বা ইউটিউবে তুমি দেখো বিলাসবহুল জীবন, দ্রুত সাফল্য, বড় অর্থ, কিন্তু দেখো না ক্ষতি, চাপ, ব্যর্থতা। তুমি অসম্পূর্ণ চিত্র দিয়ে তুলনা করছো। তুলনা, লোভ, অতিরিক্ত ঝুঁকি, ক্ষতি, এটাই চক্র। তুমি নিজের খেলা ছেড়ে অন্যের খেলা শুরু করো। জিততে হলে নিজের নিয়ম অনুসরণ করতে হবে। আজ থেকে একটা জিনিস বন্ধ করো, অপ্রয়োজনীয় তুলনা। আর একটা জিনিস শুরু করো, নিজের খেলা সংজ্ঞায়িত করা। কারণ শেষ পর্যন্ত তুমি অন্য কারো দৌড়ে নেই, তুমি নিজের দৌড়ে আছো। এখন একটাই কথা বলবো, তুমি যদি এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখে থাকো, তার মানে তুমি নিজের জীবন নিয়ে সত্যিই ভাবছো। আর এই ভাবনাটাই তোমার সবচেয়ে বড় সম্পদ। তাই আজকে ভিডিওটা শেষ হওয়ার আগে একটাই কাজ করো, একটা কাগজ নাও আর লিখে ফেলো তোমার জন্যে যথেষ্ট কতটুকু। শুধু এই একটা প্রশ্নের উত্তর। এটাই তোমার আর্থিক জীবন বদলানোর প্রথম পদক্ষেপ। আর যদি মনে হয় এই ভিডিওটা তোমার একটুও কাজে এসেছে, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। প্রতি সপ্তাহে এরকম ভিডিও আসে যেগুলো তোমাকে টাকা, জীবন আর মানসিকতা নিয়ে নতুনভাবে ভাবতে শেখাবে।
নোটিফিকেশন বেলটা চালু রাখো কোনো ভিডিও মিস করতে না চাইলে। পরের ভিডিওতে আবারও দেখা হবে নতুন কিছু শেখার সাথে। ধন্যবাদ।